শুভ সকাল। আজকে আমরা ফিজিক্স দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যার তৃতীয় ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আচ্ছা, তো আজকে ক্লাসটা একটু লেন্দি। আজকে অনেকগুলো প্রমাণ করব। সবাই একটু খাতা কলম সাথে নিয়ে বসলে ভালো হয়। আমরা আজকে মোটামুটি 4-5টা প্রমাণ করব, ঠিক আছে? আর এই পর্যন্ত, অর্থাৎ প্রথম 2 ক্লাস এবং আজকের ক্লাসে কি কি সূত্র পড়েছি সেটা একটা সামারাইজ করব, ঠিক আছে? তো আশা করি বেশ কিছুজন লাইভে চলে এসেছে, তো আমি ক্লাস শুরু করে দিলাম। Okay. আচ্ছা, গতদিন শেষের দিকে আমরা একটা জিনিস পড়েছিলাম যে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, তাই না? আচ্ছা, তাপগতীয় প্রক্রিয়া কি ছিল? যে প্রক্রিয়া তাপগতির চলরাশির পরিবর্তন হয় তাকে আমরা তাপগতীয় প্রক্রিয়া বলেছিলাম। আচ্ছা, তারপর সমচাপ প্রক্রিয়া শিখেছিলাম, যে প্রক্রিয়ায় গ্যাসের আয়তন, তাপমাত্রা সবকিছুর পরিবর্তন হতে পারবে কিন্তু চাপ অপরিবর্তিত থাকবে, তাকে আমরা বলেছিলাম সমচাপ প্রক্রিয়া। ঠিক একইভাবে সম-আয়তন প্রক্রিয়া কি? যেই প্রক্রিয়ায় তাপগতীয় সব চলরাশির পরিবর্তন করা সম্ভব কিন্তু আয়তন অপরিবর্তিত থাকবে, সেটা হচ্ছে আমার সম-আয়তন প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় গ্যাসের আয়তন ও চাপ অপরিবর্তিত থাকবে কিন্তু তাপমাত্রা, যে প্রক্রিয়া গ্যাসের আয়তন, চাপ বা অন্যান্য চলরাশি পরিবর্তন হতে পারবে কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, সেটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া কোন সূত্রটা ব্যবহার করা হয় বা কার ল ব্যবহার করা হয়? বয়েলের ল ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়া সিস্টেমের সাথে পরিবেশ কিংবা পরিবেশের সাথে সিস্টেম কোনো তাপ আদান প্রদান করবে না, অর্থাৎ সিস্টেমে কোনো তাপ ঢুকবেও না বের হবেও না, এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, গতদিন এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা এইগুলা নিয়ে একটু বিস্তার আলোচনার দিকে যাব। মূলত আজকের লেকচারের লাস্টের দিকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে বেশ কিছু আলোচনা হবে। আচ্ছা আচ্ছা, গতদিন এই সংজ্ঞাগুলো আমরা দেখেছিলাম, আজকে এই সংজ্ঞাগুলো প্রয়োজন হবে বিভিন্ন প্রমাণ করতে। যে মোলার তাপ ধারণ ক্ষমতা, মোলার তাপ ধারণ ক্ষমতা কি? 1 মোল কোনো পদার্থের একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। আচ্ছা, স্থির চাপে 1 মোল কোনো গ্যাসের একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা কি বলেছিলাম? স্থির চাপে গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা। আর যদি এটা স্থির আয়তনে হয় তখন বলেছিলাম স্থির আয়তনে গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে, ওকে। তো এইখানে এই যে এই দুইটা সূত্র আজকে আমাদের খুব প্রয়োজন হবে। সিপি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এন ডেল টি, আর সিভি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এন ডিটি। ঠিক আছে, আজকে এই দুটা সূত্র প্রচুর প্রয়োজন হবে। তো ক্লাসটা সবাই একটু মনোযোগ সহকারে করবেন। আচ্ছা আচ্ছা, গত 2 দিনে যে সূত্রগুলো পড়ানো হয়েছে সেগুলো একটু রিভিউ করি। প্রথমটা হচ্ছে কি? আমার তাপমাত্রা কনভার্সনের কিছু সূত্র পড়েছিলাম, যে সেলসিয়াস থেকে ফারেনহাইট কিভাবে কনভার্ট করবো, ফারেনহাইট থেকে কিভাবে কেলভিনে কনভার্ট করব। তখন আমরা কি করেছিলাম? যে 2 স্থির বিন্দু পদ্ধতি ব্যবহার করেছিলাম, যেখানে আমার উচ্চ স্থির বিন্দু কি ছিল? যে বিন্দুতে আমার পানি বাষ্প হয় সেটাকে আমরা থিটা স্টিম দ্বারা সূচিত করেছি। এরপর নিম্ন স্থির বিন্দু কোনটা ছিল? যেখানে আমার বরফ পানিতে রূপান্তর হয় স্বাভাবিক চাপে, সেটা আমরা থিটা আইস বলেছিলাম। তো যে কোনো একটা তাপমাত্রা থিটা হলে আমরা এরকম একটা রিলেশন পেয়েছিলাম, ঠিক আছে? সেটার সাথে বিভিন্ন যেই তাপমাত্রা মেজার করার যে ইউনিটগুলো আমরা জানি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, তাদের মধ্যে সম্পর্ক বের করেছিলাম। আর উষ্ণতামিতিক ধর্ম এক্স, যে কোনো একটা উষ্ণতামিতিক ধর্মের সাথে এটা কিভাবে রিলেটেড হয় সেটা আমরা নির্ণয় করেছিলাম। এরপর আমরা কি করেছিলাম? এক স্থির বিন্দু ব্যবহার করেছিলাম, সেটা দিয়ে টি ইকুয়ালস টু টি ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু ইন্টু এক্স। এক্স হচ্ছে কি? টি তাপমাত্রায় আমার যেটা উষ্ণতামিতিক ধর্ম, আর এক্স টি আর কি? এই ট্রিপল পয়েন্টে বা ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্মের মান। ঠিক আছে, একটু সরি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি শিখেছি গত ক্লাসে? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র শিখেছিলাম,
সেইখানে আমরা প্রথম একটা রিলেশন পেয়েছিলাম যে যান্ত্রিক কাজের সাথে তাপের কি সম্পর্ক, যে যান্ত্রিক কাজ ইজ প্রপোর্শনাল টু তাপ, তাই না? সেইখানে আমরা প্রপোর্শনাল কনস্ট্যান্ট পেয়েছিলাম যে, সেই জে এর মান ইকুয়ালস টু 1 যদি এটা এসআই এককে হয়, আর যদি আমার ক্যালোরি ইউনিটে থাকে তাপ, সেক্ষেত্রে আমার জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, এরপর তাপগতিবিদ্যার ক্লসিয়াসের সূত্রটা আমরা দেখেছিলাম, গাণিতিক সূত্র ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, যেখানে আছে ডি কিউ হচ্ছে সিস্টেমের তাপের পরিবর্তন, ডি ইউ হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডি ডাব্লিউ হচ্ছে সিস্টেম কি পরিমাণ কাজ করেছে বা পরিবার সিস্টেমের উপর কি পরিমাণ কাজ করেছে। আচ্ছা, এরপর আপেক্ষিক তাপের সংজ্ঞা পড়েছিলাম, সেখান থেকে এই ইকুয়েশনটা আমরা বের করে, এই ইকুয়েশনটা আমরা অলরেডি 9-10 করে এসেছিলাম। একটু আগে এই দুটার কথা বললাম, স্থির চাপে গ্যাসের মোলার আয়তন এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আয়তন, মোলার তাপ ধারণ ক্ষমতা, সরি। এরপরে আমরা কাজ, ক্ষুদ্র একটা কাজের জন্য আমরা পি এবং ভির একটা সম্পর্ক রিলেশন বের করেছিলাম, যে ডি ডাব্লিউ ইকুয়ালস টু পি ডি ভি। ঠিক আছে, এইটা গত ক্লাসের লাস্টের দিকে একদম পড়ানো হয়েছিল। এরপরে সেখান থেকে আমরা স্থির চাপে বা সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ বের করেছিলাম, যে ডাব্লিউ ইকুয়ালস টু পি ভি এফ মাইনাস ভি আই, যেখানে এফ দিয়ে বুঝিয়েছিলাম যে সিস্টেমের শেষ আয়তন এবং আই দিয়ে বুঝিয়েছিলাম যে সিস্টেমের শুরুতে, কাজের শুরুতে যে আয়তন ছিল বা একটা প্রক্রিয়ার শুরুতে যে আয়তনটা ছিল। ঠিক আছে, আচ্ছা। এখন থেকে প্রতিদিন তাপগতিবিদ্যার চ্যাপ্টারে এরকম কিছু উক্তি শেয়ার করব। আসলে তাপগতিবিদ্যা আমার পছন্দের সাবজেক্টগুলোর মধ্যে একটা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ার দরুন তাপগতিবিদ্যার একটা বিশাল বড় একটা কোর্স করা হয়েছে। তো সেই কোর্স হচ্ছে আমার বুয়েট লাইফের সবচেয়ে খারাপ গ্রেড পাওয়া কোর্স। ওই একমাত্র কোর্সে আমি বি মাইনাস পেয়েছিলাম। যদিও সাবজেক্টটাতে আমি রেজাল্ট খারাপ করেছিলাম, কিন্তু আমার এই সাবজেক্টটা পার্সোনালি খুব পছন্দের। তো ওই সাবজেক্ট টিচার প্রথম দিনে এই উক্তিটা আমাদের সাথে শেয়ার করেছিলেন। এই উক্তিটা হচ্ছে আর্নল্ড সোমারফিল্ডের। তোমরা হচ্ছে অনেক সময় দেখছো এরকম হয়তো সোমারফিল্ড ইকুয়েশন। তো সেই বিখ্যাত সোমারফিল্ডের একটা উক্তি আছে যে, thermodynamics is a funny subject. The first time you go through it, you don't understand it at all. The second time you go through it, you think you understand it except for one or two small points. The third time you go through it, you know you don't understand it, but by that time you are so used to it, it doesn't bother you anymore. উক্তিটার মানে হচ্ছে থার্মোডাইনামিক্স একটা খুব ফানি সাবজেক্ট, তাপগতিবিদ্যা একটা খুবই ফানি সাবজেক্ট। প্রথমবার যখন তুমি এটা পড়বা মনে হবে যে তুমি কিছুই বুঝো নাই, দ্বিতীয়বার যখন পড়বা তখন এটা খুব সোজা মনে হবে এবং দু একটা পয়েন্ট বাদে মনে হবে যে সবকিছুই আমি বুঝে গেছি। কিন্তু তৃতীয়বার যখন তুমি এটা পড়তে যাবা তখন বুঝবা যে তুমি এতদিন যা বুঝছো সবই ভুল, কিন্তু ওই ভুলগুলোর মধ্যে তুমি এমন ভাবে মিশে গেছো যে এখন আর অন্য কিছু চিন্তা করতে পারতেছো না। আচ্ছা, আজকের ক্লাসের পর তোমরা বুঝবা যে আসলে তোমরা তাপগতিবিদ্যা কিছুই বুঝবা না। ঠিক আছে, আজকে বেশ কিছু প্রমাণ করব, তারপরে তোমরা দেখবা যে তোমাদের তাপগতিবিদ্যা বিষয়ে মাথা হ্যাং খেয়ে গেছে। এরপরে সেকেন্ড টাইম পড়বা, সেকেন্ড টাইম পড়ার পর মাথা একটু ঠিক করতে হবে। আচ্ছা, তো আজকে আমরা বেশ কিছু প্রমাণ করব। ঠিক আছে, তো আমি এখন একটু প্রমাণের দিকে চলে যাই। সবাই একটু খাতা কলম নিয়ে রেডি থাকো, আমি একটু ওয়েট করি। ঠিক আছে, তো তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, আমি তোমাদের 30 to 40 সেকেন্ড দিচ্ছি। আচ্ছা, গতদিন আমরা সমচাপ প্রক্রিয়ার জন্য কৃত কাজের সূত্র ডিরাইভ করেছি। আজকে সম আয়তন প্রক্রিয়ায় কাজ কত হবে সেটা আমরা দেখব সবার আগে। এরপর আস্তে আস্তে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়াটা দেখব। তো সম আয়তন প্রক্রিয়ায় আমার কি হবে, ভি ধ্রুবক, তাই না? এটা আশা করি সবার ক্লিয়ার যে সমায়তন প্রক্রিয়া আমার কি হবে, ভি ধ্রুবক। তাহলে ডিভি সমান সমান, অর্থাৎ ডিভি মানে কি, আয়তনের পরিবর্তন কি হবে, 0। আচ্ছা, এখন আমরা কাজের জন্য কি ডিরাইভ করেছি, ডি ডাব্লিউ ইকুয়ালস টু পি ডি ভি, তাই না?
আচ্ছা, যেহেতু আমার ডিভি এখানে 0, সম আয়তন প্রক্রিয়া নিয়ে আমরা পড়ছি, তাই না? সম আয়তন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে ডিডব্লিউ কত হবে? পি ইন্টু 0, ঠিক আছে, ইকুয়ালস টু 0, অর্থাৎ ডিডব্লিউ ইকুয়ালস টু 0। তার মানে কি দাঁড়াচ্ছে? আমার সিস্টেম পরিবেশের উপর কোনো কাজ করবে না, পরিবেশ সিস্টেমের উপর কোনো কাজ করবে না, কারণ কি আমার কাজের পরিবর্তন ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন সম আয়তন প্রক্রিয়ায় আমরা আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা কোনটা ইউজ করব? সিভি, তাই না? তাহলে সিভি ইকুয়ালস টু কত? কিউ ডিভাইড বাই এন ডিটি, যেখানে ডিটি কি? তাপমাত্রার পরিবর্তন, এন হচ্ছে আমার কি পরিমাণ গ্যাস আছে, মানে কত মোল গ্যাস আছে, কি হচ্ছে আমার তাপ, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমার এখানে ক্ষুদ্র পরিবর্তন, তা আমি এখানে ডি কিউ আকারে চিন্তা করতে পারি। তো কিউ ইকুয়ালস টু কত আসবে? তাহলে এখন সিভি এন ডিটি, যেহেতু ক্ষুদ্র পরিবর্তন আমি এটাকে ডি কিউ আকারে চিন্তা করলাম। তো আমার এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি? ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। যেহেতু আমরা সমায়তন প্রক্রিয়া নিয়ে কাজ করছি, সমায়তন প্রক্রিয়ায় আমরা কি জানি, কি পেয়েছি এখান থেকে? ডি ডাব্লিউ ইকুয়ালস টু 0, তাই না? তাহলে সমায়তন প্রক্রিয়া আমরা এখান থেকে কি পাবো? ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ। আবার ডি ইউ আমরা 1 নম্বর সমীকরণে কি পেয়েছি? 1 নম্বর সমীকরণ থেকে সিভি এন ডিটি, এটা ইকুয়ালস টু ডি ইউ, দেয়ারফর ডি ইউ এটা ইকুয়ালস টু এন সিভি ডিটি, ঠিক আছে? এখানে ডি ইউ কি? আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সিভি কি? ধ্রুব আয়তনে বা স্থির আয়তনে আমার তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে? এন হচ্ছে আমার কত মোল গ্যাস আছে, আর ডিটি হচ্ছে কি? তাপমাত্রা পরিবর্তন, ঠিক আছে? এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখান থেকে আমরা একটা নতুন সূত্র পেলাম, ডিইউ, ঠিক আছে? আর আমার সমায়তন প্রক্রিয়ায় কি সিস্টেম কোনো কাজ করবে না? সিস্টেম কোনো কাজ করবে না। আর পরিবেশ সিস্টেমের উপর কোনো কাজ করবে না, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। সবাই একটু সূত্রগুলো তুলে নাও, ডেরিভেশনটা একটু তুলে নাও। আচ্ছা, আশা করি সবার তোলা হয়ে গেছে। আমিও ততক্ষণে পেজ চেঞ্জ করে নিলাম। এবার পরবর্তী প্রমাণটা একটু দেখব। আশা করি সবার তোলা হয়েছে, তাই না? ওকে। আর এই প্রমাণগুলোর ছবিটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ঠিক আছে? ক্লাসের পরে আমি এই প্রমাণগুলো কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে। আচ্ছা, একটু আগে আমি কি পেলাম? du ইকুয়ালস টু এন সিভি ডিটি। আচ্ছা, একটু আগে আমি কি করেছিলাম? সিভি ব্যবহার করেছিলাম কি ধরে? সমায়তন প্রক্রিয়া চিন্তা করে, তাই না? এবার যদি সমচাপ প্রক্রিয়া নিয়ে একটু চিন্তা করি, সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়ার জন্য আমার কি হবে? সিপি ইকুয়ালস টু ডি কিউ ডিভাইড বাই এন ডিটি। আমি এখানে ডি ব্যবহার করছি ক্ষুদ্র পরিবর্তন বোঝানোর জন্য। তাহলে ডি কিউ ইকুয়ালস টু কত আসবে? এন সিপি ডিটি, ঠিক আছে? ওকে। আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে চিন্তা করি, ডি ইউ ইকুয়ালস টু
ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ঠিক আছে, আমরা যে কোনো প্রক্রিয়ার জন্য ডি ডাব্লিউ সমান সমান কত পেয়েছি? পিডিভি। ডি ইউ সমান সমান এখন কত পাচ্ছি? এন সিভি ডিটি। আর ডি কিউ সমান সমান, আমি এখন কোন প্রক্রিয়ার জন্য কথা বলতেছি? সমচাপ প্রক্রিয়ার জন্য। সমচাপ প্রক্রিয়ার জন্য ডি কিউ কত আসবে? এন সিপি ডিটি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি? এন সিপি ডিটি মাইনাস এন সিভি ডিটি ইকুয়ালস টু পিডিভি। এখান থেকে লেখা যায় সিপি মাইনাস সিভি, এটা ইকুয়ালস টু পিডিভি ডিভাইডেড বাই এন ডিটি। ঠিক আছে, এখান থেকে কি করেছি? এন ডিটি কমন নিয়েছি, নিয়ে এটা ডান পাশে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, সর্বজনীন গ্যাস সূত্র থেকে আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু কত? এন আর টি। ঠিক আছে, এন আর টি যদি হয় তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, দেখো এটা কোন ধরনের প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। তার মানে হচ্ছে পি হচ্ছে এখানে আমার ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই পাশে যদি আমি অন্তরীকরণ করি তাহলে পিভি ইকুয়ালস টু ডি এন আর টি। আচ্ছা আচ্ছা, এইখানে কি পি হচ্ছে ধ্রুবক, তাহলে পি বাইরে যাবে, পিডিভি। ঠিক আছে, আর এই পাশে কি আসবে? দেখো এন এবং আর কি ধ্রুবক, তাহলে কি থাকবে? শুধু ডিটি। আচ্ছা, এটা 2 নম্বর সমীকরণ চিন্তা করলাম, এটা 1 নম্বর সমীকরণ চিন্তা করলাম। এখন 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি? তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু পিডিভির মান কত? এন আর ডিটি, আর নিচে কত আছে? এন ডিটি। সুতরাং কি দাঁড়াচ্ছে? সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। ঠিক আছে, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। আচ্ছা, আর কি? সর্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, বা গ্যাস কনস্ট্যান্ট। এটার ভ্যালু আমরা জানি, কেমিস্ট্রিতে আমরা দেখে আসছি। এসআই ইউনিটে হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, সিপি মাইনাস সিভি এই দুটার বিয়োগফল কি হচ্ছে? একটা ধ্রুবক মান, গ্যাস কনস্ট্যান্ট। সিপি থেকে সিভি বিয়োগ দিলে আমি কি পাচ্ছি? একটা ধ্রুবক পাচ্ছি। এই ধ্রুবকটা কি? ধনাত্মক। যেহেতু আমি একটা জিনিস থেকে আরেকটা জিনিস বিয়োগ দিলে যদি আমরা ধনাত্মক রেজাল্ট পাই, তাহলে কি বুঝবো? প্রথম মানটা বড়, অর্থাৎ সিপি গ্রেটার দেন সিভি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে কেন সিপি গ্রেটার দেন সিভি। তোমরা একটু প্রমাণটা একটু দেখে নাও সবাই। আশা করি পুরোটা বুঝতে পারছো। তোমরা একটু প্রমাণটা দেখো, তোমরা একটু খাতায় পারলে তুলে নাও। আচ্ছা, এখন পর্যন্ত তাহলে আমরা কি কি পড়লাম? আমরা সমচাপ প্রক্রিয়া কৃতকাজের পরিমাণ বের করা শিখেছি, সমায়তন প্রক্রিয়া কৃতকাজের পরিমাণ বের করা শিখেছি। আমরা সিপি এবং সিভির মধ্যবর্তী একটা সম্পর্ক স্থাপন করেছি, যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর বা গ্যাস কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আমরা সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া আমরা কি জানি? যে ডিটি ইকুয়ালস টু 0, তাই না? সমষ্ণ প্রক্রিয়া। ওকে, সমষ্ণ প্রক্রিয়ায় ডিটি ইকুয়ালস টু 0। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া বা যেখানে আমার তাপমাত্রা স্থির থাকে, সেখানে আমরা কার ল খাটে পড়ে এসেছি? বয়েলের সূত্র, তাই না? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না?
আচ্ছা, এটা একটু আমরা সবাই মনে রাখবো যে বয়েলের সূত্র কোথায় ব্যবহৃত হয়, যেখানে হচ্ছে আমার তাপমাত্রা স্থির থাকে, তাই না? এটা আমরা কেমিস্ট্রিতেও কিছুটা পড়েছি, এটা আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে পড়েছি। তো আশা করি এটা সবাই জানো বা বুঝো। আচ্ছা, ডিটি ইকুয়ালস টু 0। ওকে, এখন আমরা কাজের জন্য কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু পি ডি ভি, রাইট? আচ্ছা, ডাব্লিউ ইকুয়ালস টু পি ডি ভি। এই যখন আমার পি এবং ভি দুইটাই হচ্ছে কি আমার ভেরিয়েবল বা চলক, সেখানে কি হবে? ভিটা আমি বলেছিলাম কি হবে? স্বাধীন চলক, এবং পি হচ্ছে অধীন চলক, তাই না? কিভাবে? আমার একটা সিলিন্ডারে যদি আমি গ্যাসের পরিমাণ বৃদ্ধি করি, তাহলে কি হবে? গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। গ্যাসের আয়তন বৃদ্ধি পেলে আমার কি করবে? ওখানে চাপ বেড়ে যাবে। ঠিক আছে, যদি আমি তাপমাত্রা এখন হচ্ছে আমার তাপমাত্রা কনস্ট্যান্টের জন্য বলতেছি। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি সিলিন্ডার থেকে কিছু গ্যাস বের করে নিই, তখন কি হবে? আমার প্রেসার কমে যাবে, তাই না? এটাই তো মূলত ছিল হচ্ছে আমার বয়েলের সূত্র, তাই না? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিবি। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে মোট কাজ বের করতে চাই, তখন আমাকে কি করতে হবে? এটা ইন্টিগ্রেট করতে হবে। যেহেতু এখানে পি ধ্রুবক না, তাহলে পি কি করতে হবে? ভি সাপেক্ষে নির্ণয় করতে হবে। আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে পি ইকুয়ালস টু কত? এন আর টি বাই ভি। ঠিক আছে, তাহলে পি কে এখানে কি করলাম? ভির ফাংশন আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এখানে আমি এখন পি এর মান বসাই, এন আর টি ডিভি বাই ভি। ঠিক আছে, এখানে এন আর এবং টি তিনটাই কি ধ্রুবক। এন আর টি যদি ধ্রুবক হয়, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন ধরো প্রক্রিয়ার শুরুতে আমার আয়তনের পরিমাণ ভি এফ, ভি, প্রক্রিয়ার শেষে আমার আয়তনের পরিমাণ ভি এফ, এবং প্রক্রিয়ার শুরুতে আমার আয়তনের পরিমাণ ভি আই। ঠিক আছে, তাহলে আমার ইন্টিগ্রেশন লিমিট কত হবে? ভি আই থেকে ভি এফ। ঠিক আছে, এখন আমরা ইন্টিগ্রেশন থেকে একটা জিনিস জানি, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স কত হবে? লন এক্স। ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট। এখানে আমার কনস্ট্যান্ট আসবে না, এখানে যেহেতু আমার লিমিট আছে, তাহলে কি আসবে? এন আর টি লন ভি ভি এফ মাইন আর ভি আই। ঠিক আছে, এখান থেকে আমি লিখতে পারি এন আর টি লন ভি এফ মাইনাস লন ভি আই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এখন লিখতে পারি এন আর টি, আমরা সবাই জানি যে লন বা লগ এ মাইনাস লগ বা লন বি, এটাই কষ্ট কত? লন এ বাই বি, তাই না? তাহলে এই দুইটার বিয়োগফল থেকে আমি কি লিখতে পারবো? লন ভি এফ বাই ভি আই। সুতরাং সমষ্ণ প্রক্রিয়া আমার মোট কৃতকাজের পরিমাণ মোট কৃতকাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়ালস টু আসবে কত? এন আর টি লন ভি এফ ডিভাইড বাই ভি আই। এটা হচ্ছে আরেকটা সূত্র। ঠিক আছে, সবাই একটু প্রমাণটা দেখে নাও। তাহলে এখন আমরা কি কি প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করা শিখেছি? আমরা সমচাপ প্রক্রিয়ার জন্য বের করা শিখেছি, সমায়তন প্রক্রিয়ার জন্য শিখেছি, সমষ্ণ প্রক্রিয়ার জন্য বের করেছি। বাকি আছে কোনটা? রুদ্ধতাপ প্রক্রিয়া, তাই না? রুদ্ধতাপ প্রক্রিয়ার বিষয় একটু পরে পড়াবো। রুদ্ধতাপ প্রক্রিয়া যাওয়ার আগে আরো কিছু সূত্র ডিরাইভ করে নিতে হবে। তোমরা দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা।
আচ্ছা, সুমনা ইয়াসমিন কমেন্ট করেছে যে ভাইয়া সিপি গ্রেটার দেন সিভি, আবার একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, আহ ধরো 5 এবং 2 কে বড়? 5 বড়। এখন যদি 5-এর থেকে 2 বিয়োগ দিই তাহলে রেজাল্ট কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? অবশ্যই ধনাত্মক হবে। কিন্তু 2-এর থেকে যদি 5 বিয়োগ দেই তাহলে কি হবে? রেজাল্ট ঋণাত্মক হবে। আচ্ছা, এখন তুমি এই ইকুয়েশনটা একটু খেয়াল করো। এই যে এই ইকুয়েশনটা কি আছে এখানে, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। সিপি থেকে সিবি বিয়োগ দিয়েছ, পেয়েছো আর। এখানে আর কি? একটা ধনাত্মক ধ্রুবক, তাই না? এর মান আমরা জানি এসআইতে হচ্ছে 8.314। যাই হোক, এই মানটা ধ্রুবক। যেহেতু এটা ধ্রুবক, তাহলে দুইটা জিনিসের বিয়োগফল ধ্রুবক আসছে, তাহলে কি হবে? সিপি সিবির চেয়ে বড়। যেমন 5 2-এর চেয়ে বড়, 5 থেকে 2 বিয়োগ করলে +3 আসবে। ঠিক আছে, এইভাবে। আশা করি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত তাহলে আমরা কি কি পড়লাম? আচ্ছা আচ্ছা, এই প্রমাণটা একটু দেখে নাও। আমি ওখানে ওর অ্যান্সারটা দিলাম। তোমরা এই প্রমাণটা যারা তুলতে পারো একটু তুলে নাও। একটু টাইম দিচ্ছি, 20 সেকেন্ড। তোমরা একটু তুলে নাও। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কি কি তাহলে কভার করলাম? আমরা হচ্ছে সমায়তন প্রক্রিয়ার কাজের পরিমাণ, সমচাপ প্রক্রিয়ার কাজের পরিমাণ এবং সমষ্ণ প্রক্রিয়ার কাজের পরিমাণ বের করেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা রুদ্ধতাপ নিয়ে একটু বিস্তার আলোচনা করব। রুদ্ধতাপ প্রক্রিয়া কিছু সূত্র ডিরাইভ করব। প্রথমত, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কি ধ্রুবক থাকবে? আমার ডি কিউ ধ্রুবক থাকবে, 0 হবে, অর্থাৎ কিউ কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, আমার কোনো সিস্টেমে তাপ ঢুকবে না, সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যাবে না। আচ্ছা, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি লিখতে পারি? ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তাই না? এখন ডি কিউ এখানে হচ্ছে 0, তাহলে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ ইকুয়ালস টু 0। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা কি কিছুক্ষণ আগে পড়ে এসেছি যে ডি ইউ এটা হচ্ছে এন সিভি ডিটি, তাই না? আর ডি ডাব্লিউ হচ্ছে পিডিভি। ঠিক আছে, তাহলে এখন যদি এই ভ্যালুগুলো আমরা বসাই তাহলে কি পাবো? এন সিভি ডিটি প্লাস পিডিভি, এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে। আচ্ছা, আমরা গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি জানি? পিভি ইকুয়ালস টু এন আর টি, তাই না? দেখো এখানে পিভি টি তিনটেই কিন্তু এখানে আমার চলক, তিনটেই পরিবর্তনশীল। এখানে আমার ধ্রুবক হচ্ছে তাপ। আচ্ছা, আমি যদি এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এইখানে যেহেতু দুইটা চলক একসাথে গুণ আকারে আছে, তাহলে এটা আমার ডিফারেন্সিয়েশনে কোন সূত্রে যাবে? ইউভি সূত্রে, তাই না? ইউভি সূত্র থেকে আমরা কি জানি? ডিইউভি ইকুয়ালস টু ইউডিভি প্লাস ভি ডিইউ, তাই না? ঠিক একইভাবে এখানে আমরা এখন কি লিখতে পারি? পিডিভি প্লাস ভি ডিপি। ঠিক আছে, ওকে। এন এবং আর কি ধ্রুবক, তাহলে ওদেরকে ডিফারেন্সিয়েশনের বাইরে আনতে পারি, আর এই পাশে থাকবে ডিটি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ। আমি হচ্ছে ধরো পি এবং ভি এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে চাই। তাহলে এখানে একটা ডিটি আছে, এই ডিটি কে একটু রিপ্লেস করব। ডিটি কে রিপ্লেস করবো কিভাবে? দেখো 2 নম্বর সমীকরণ থেকে আমি ডিটির ভ্যালুটা বের করে নিলাম। পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই
এন আর, ঠিক আছে। এই ডিটির ভ্যালুটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই দিই তখন কি হবে, পি এবং ভির মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। তাহলে 1 এবং 3, যদিও সম্পর্কটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে, আমরা এটাকে ইন্টিগ্রেট করব একটু পরে। তাহলে এখানে কত পাবো, এন সিভি পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইড বাই এন আর, এন এন কাটা, প্লাস পিডিভি ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার একটু আগে কি পড়ে এসেছি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, ঠিক আছে। তাহলে এখানে আবার আর আছে, তাহলে আর এর মানটা একটু বসাই। ঠিক আছে, এখন পুরো ইকুয়েশনটাকে যদি আমরা সিপি মাইনাস সিভি দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কি হবে, সিভি পি ডিভি প্লাস ভি ডিপি প্লাস এটার সাথে সিপি মাইনাস সিভি গুণ হয়ে যাবে, গুণ হলে কি হবে, সিপি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে হচ্ছে আমার সিভি আছে, তো এখানে সিভিটা একটু মিস চলে গেছে, ঠিক আছে, সরি একটু ভুলের জন্য। ওকে, এখন তাহলে কি হচ্ছে, সিভি পিডিভি, এখানেও সিভি পিডিভি আছে, এই দুটা কাটাকাটি গেল, ঠিক আছে। তাহলে এখন আমি লিখতে পারি সিপি পিডিভি প্লাস সিভি ভিডিপি ইকুয়ালস টু 0, ঠিক আছে। তোমরা একটু এই পর্যন্ত তুলো, আমরা হচ্ছে, তোমরা এটা তোলা হয়ে গেলে এইটা আমরা ইন্টিগ্রেট করব, এ পর্যন্ত একটু তুলো। আচ্ছা, আশা করি এ পর্যন্ত তোলা হয়ে গেছে, তো আমরা একটু নেক্সট পেজে যাই। তো আমার এখানে কি কি আছে, সিপি পিডিভি প্লাস সিভি ভিডিপি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিপি পিডিভি প্লাস সিভি ভিডিপি ইকুয়ালস টু 0, এই পর্যন্ত আমরা প্রুফ করতে পেরেছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই যে সিপি এবং সিভি, তাদের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করেছি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। আচ্ছা, এই সিপি এবং সিভি হচ্ছে দুইটা ধ্রুবক, এদের তাহলে অনুপাত কি হবে, অবশ্যই একটা ধ্রুবক হবে। আমরা ধরে নিলাম এদের অনুপাত হচ্ছে গামা, ঠিক আছে। তাহলে স্থির চাপে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার অনুপাতকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম, গামা। এই গামার মান কি কি হবে এগুলো আমি একটু পরে পড়াবো, আপাতত এটুক জেনে রাখো যে এদের অনুপাত হচ্ছে গামা, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনে আমি যদি পুরো ইকুয়েশনটাকে যদি সিভি দিয়ে ভাগ দিই তখন কি পাবো, সিপি বাই
সিভি প্লাস পিডিভি প্লাস এখান থেকে যেহেতু সিভি বাদ দিয়েছি ভাগ দিয়েছি তাহলে এটা চলে যাবে, তাহলে ভি ডিপি ইকুয়ালস টু 0, সরি এটা মাল্টিপ্লিকেশন, অর এইটার ভ্যালু কত গামা, তাই না? তাহলে ভি ডিপি প্লাস গামা পিডিভি ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমি পুরো ইকুয়েশনকে পিভি দ্বারা ভাগ দিলে কি পাবো? ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি ইকুয়ালস টু 0। আমি কি করেছি? দুই পাশকে পিভি দিয়ে ভাগ দিয়েছি। কেন ভাগ দিয়েছি? আমি যেহেতু ইন্টিগ্রেট করব, আমি ইন্টিগ্রেশনে পি ডিপির সাথে কি চাবো? পি সাথে সম্পর্কিত যে টার্মগুলো আছে বা যে ফাংশন আছে সেগুলা, ডিভির সাথে ভি চাবো। দেখো এখানে ডিপির সাথে ছিল ভি, ডিভির সাথে ছিল পি, এই কারণে পিভি দিয়ে ভাগ দেওয়াতে কি হয়ে গেছে? দেখো ডিপির সাথে পি আছে, ডিভির সাথে ভি আছে, ঠিক আছে? এখন যদি আমি পুরো ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি তাহলে এখানে কি পাবো? ঠিক আছে, তাহলে একটু আগে আমরা এটা দেখে এসেছি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স এটা কি হয়? লন এক্স প্লাস সি, ঠিক আছে? তাহলে এখানে আমার কি আসবে? লন পি প্লাস গামা লন ভি ইকুয়ালস টু 0 ইন্টিগ্রেশন ধ্রুবক, আমি ধ্রুবকটা কে দ্বারা সূচিত করলাম, অর লন পি প্লাস লন ভি গামা। আমরা কি জানি? লন এ বি, এটাকে আমরা কি লিখতে পারি? লন বি টু দি পাওয়ার এ, তাই না? ঠিক একইভাবে এই গামাটা এখন আমি ভির পাওয়ার আকারে লিখলাম, অর আমরা কি জানি? লন এ প্লাস লন বি এটা ইকুয়ালস টু লন এ বি, রাইট? ঠিক একইভাবে লন পিভি গামা, ওকে। এখন আমি যদি লন কে ওই পাশে আনি, পিভি টু দি গামা ইকুয়ালস টু কত হবে? ই টু দি পাওয়ার কে। এখন ই টু দি পাওয়ার কে এটাও কি একটা ধ্রুবক, তাই না? একটা ধ্রুবকের এক্সপোনেনশিয়াল ফাংশনও একটা ধ্রুবক হবে, ঠিক আছে? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি পেলাম? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক, ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু ধ্রুবক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক, ঠিক আছে? তোমরা একটু এই পর্যন্ত একটু পড়ো। আচ্ছা, আরেকটা জিনিস, গামার ভ্যালু গুলো আমি বলে দিই। এই যে এই দুটার রেশিও কি বলেছে? একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু গুলো আমি একটু বলি। গামা ইকুয়ালস টু 1.4 হবে দ্বিপরমাণু গ্যাসের জন্য, ঠিক আছে? কত? 1.4। গামার মান হবে 1.33 যদি বহু পারমাণবিক গ্যাস হয়। বহু পারমাণবিক গ্যাস মানে হচ্ছে 2 এর অধিক, ঠিক আছে? আর এই ভ্যালুটা হবে হচ্ছে 1.67 যদি এক, সরি হয়তো লেখা একটু কেটে গেছে, যদি এক পারমাণবিক গ্যাস হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, এর নিচের এই লেখাটা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। 1.67 হবে এক
পারমাণবিক গ্যাসের জন্য। ঠিক আছে, আমি একটু এক্সপ্লেন করতেছি, তোমরা এই পর্যন্ত একটু প্রুফটা একটু তুলে নাও। ঠিক আছে, ওকে, একটু তুলো। হ্যাঁ, দ্বিপারমাণবিক গ্যাস কি? যে গ্যাসের একটা অণু তৈরি হইতে দুইটা পরমাণু লাগে। কেমন? অক্সিজেন, তাই না? অক্সিজেন একটা দ্বিপারমাণবিক গ্যাস। আচ্ছা, বহু পারমাণবিক গ্যাসের কথা কি বলেছিলাম? যেই গ্যাসের অণুতে দুইয়ের অধিক পরমাণু থাকে, এরকম কোন গ্যাস কি জানো? তোমরা একটু পরপরই বের করতেছো। কার্বন ডাই অক্সাইড, তাই না? এখানে কয়টা আছে? দুইটা অক্সিজেন, একটা কার্বন, তাহলে তিনটা পরমাণু। আচ্ছা, এক পারমাণবিক গ্যাস কোনগুলোকে বলে? এক পারমাণবিক গ্যাস একটা পরমাণু দিয়ে যার অণু, মানে কি সে কোনো পরমাণুর সাথে কম্বাইন করে অণু তৈরি করে না, সে ফ্রিলি মুভ করে, এরকম কারা করে জানো? নিষ্ক্রিয় গ্যাস, তাই না? যেমন হিলিয়াম, নিয়ন ইত্যাদি। আচ্ছা, তোমরা একটু প্রমাণটা তুলে নাও। ওকে, আচ্ছা, একটু আগে আমি কি প্রমাণ করেছি? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, এটা কি পি এবং ভির মধ্যবর্তী সম্পর্ক, তাই না? আমি যদি এখন ভি এবং টি এর মধ্যবর্তী সম্পর্ক চাই, ভি এবং টি এর মধ্যবর্তী সম্পর্ক, তখন কি করতে হবে? এই পির জায়গায় ভি কে কিভাবে বসানো যায়? আমরা কি জানি? সেই আবার আদর্শ গ্যাস সমীকরণ থেকে পি ভি ইকুয়ালস টু এন আর টি, তাই না? তাহলে পি ইকুয়ালস টু কত? এন আর টি বাই ভি। ঠিক আছে, তাহলে এইখানে এখন আমি যদি পি এর মান বসাই, তাহলে এন আর টি ভি টু দি পাওয়ার গামা বাই ভি ইকুয়ালস টু, তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এই যে এই ভি টু দি পাওয়ার গামা আর এই ভি ব্যবহার করে কি আসলে? ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা ইকুয়ালস টু ধ্রুবক ডিভাইডেড বাই এন আর। আচ্ছা, এন এবং আর এই দুটা যদি ধ্রুবক হয়, আর তো ধ্রুবক জানি, আমার যদি এন ধ্রুবক হয়, তাহলে আমি কি বলতে পারবো? পুরো টার্মটা ধ্রুবক, অর্থাৎ টি টু দি পাওয়ার টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি সম্পর্কটা আসলে চাই পি এবং টি এর মাঝখানে, ঠিক আছে, যদি আমি সম্পর্কটা পি এবং টি এর মাঝখানে চাই, তখন কি করতে হবে? আবার সেই আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? যেহেতু আমি পি এবং টি এর মধ্যে যাচ্ছি, তাহলে ভি কে বের করে দিতে যাচ্ছি, তাহলে ভি এর মানটা আগে বের করে নিই। এখান থেকে কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু এন আর টি বাই পি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এই সমীকরণটাও ব্যবহার করতে পারি, এই সমীকরণটাও ব্যবহার করতে পারি, যে কোনো একটা সমীকরণ ইউজ করলে হবে। আমি প্রথমটাই ইউজ করতেছি। পি টু দি পাওয়ার পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, or পি এন আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার গামা। এই টি এবং পিটাকে একটু আলাদা লিখলাম, ঠিক আছে, আর এন এবং আর একটু আলাদা লিখলাম, কারণ হচ্ছে এন এবং আর তো হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, or এখানে আমি লিখতে পারি টি টু দি পাওয়ার গামা ইন্টু পি ওয়ান মাইনাস গামা
এইটা ইকুয়ালস টু ধ্রুবক ডিভাইডেড বাই এন আর টু দি পাওয়ার গামা। ঠিক আছে, তো এখন এন আর টু দি পাওয়ার গামা এটাও ধ্রুবক, ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ দিলে আরেকটা ধ্রুবক তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে আমার, যদি আমি টির উপর থেকে গামা পাওয়ারটাকে সরাই নিই, তাই না, যেমন 2 স্কোয়ার এটা যদি হয় এ, তাহলে 2 ইকুয়ালস টু কত আসবে, এ টু দি পাওয়ার হাফ। ঠিক একইভাবে এখানে আমার পাওয়ার ছিল গামা, এই গামাটাকে উপাশে নিলাম, তাহলে এই যে ডিভাইডেড বাই গামা পাওয়ার আসলো। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আমি পাই টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, এটা ইকুয়ালস টু ধ্রুবকের উপর যে কোনো একটা পাওয়ার দিলে রেজাল্ট আরেকটা ধ্রুবক আসবে। তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা ফর্ম, আর এইটা হচ্ছে আরেকটা ফর্ম। ঠিক আছে, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা 3টা ফর্ম পেলাম। পি এবং ভির মাঝখানে সম্পর্ক স্থাপন করলাম, টি এবং ভির মাঝখানে সম্পর্ক স্থাপন করলাম, এবং টি এবং পি এর মাঝখানে সম্পর্ক স্থাপন করলাম। তোমরা একটু দেখে নাও।